আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভূমধ্যসাগরে খাবারের অভাবেই মারা যান অভিবাসন প্রত্যাশীরা। এর মধ্যে বেশিরভাগই সুনামগঞ্জে। দালালদের নির্দেশে মরদেহ ফেলা হয় সাগরে। জ্বালানি তেল সংকটে ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ অপেক্ষা, দেখা মেলেনি সরকার নিয়োজিত কর্মকর্তার। নড়াইলে তর্কের জেরে পাম্প ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ। আইএমএফ ঋণের অর্থছাড় নিয়ে দুশ্চিন্তা, রোডম্যাপ আর স্পষ্ট প্রতিশ্রুতি চায় সংস্থাটি। আর্থিক খাতের সংস্কার প্রয়োজন, মত বিশ্লেষকদের। ট্রাম্পের পদত্যাগ চেয়ে রাজপথে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ, অভিবাসন বিরোধী নীতি ও মূল্যস্ফীতিতে বিপর্যস্ত মানুষের ক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ভূমধ্যসাগরে খাবার ও পানির অভাবে মৃত্যু হয়েছে 22 অভিবাসন প্রত্যাশীর। এদের বেশিরভাগই বাংলাদেশের সুনামগঞ্জের। অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় অভিবাসন প্রত্যাশীদের নিয়ে পথ হারিয়ে ফেলেছিল নৌকাটি। শুক্রবার গ্রিস উপকূলের কাছ থেকে উদ্ধার করা হয় নৌযানটি। জীবিত উদ্ধার করা হয় 26 জনকে। এদের মধ্যেও 21 জনই বাংলাদেশি, বাকিরা সুদান ও চাঁদের নাগরিক। উদ্ধারকৃতদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, টানা 6 দিন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় নৌকাটি। সে সময় প্রতিকূল আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে মৃত্যু হয় অনেকের। দালালদের নির্দেশে সমুদ্রে ফেলে দেয়া হয় মরদেহ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে চলতি বছরের প্রথম 2 মাসেই অবৈধ পথে ইউরোপ যাওয়ার সময় 559 জন প্রাণ হারিয়েছেন। ভূমধ্যসাগরে প্রাণ হারানো অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সুনামগঞ্জের 10 জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের মধ্যে জগন্নাথপুর উপজেলার 5 জন, দিরাই উপজেলার 4 জন এবং 1 জন দোয়ারাবাজার উপজেলার। নিহতদের বাড়িতে ভিড় করছেন স্বজনরা। মরদেহ ফিরে পাওয়ার আশায় শোকস্তব্ধ পরিবারগুলো। উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত 22 অভিবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 18 জনই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা জানায়, দীর্ঘ সমুদ্রযাত্রায় পথ হারিয়ে খাবার ও পানির সংকটে একে একে অসুস্থ হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকেই মারা যান। 2 দিন বোটে রাখার পর মরদেহ পৌঁছতে শুরু হলে জীবিতরা টিকে থাকতে মরদেহ সমুদ্রে ফেলে দেন। রাজধানীতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি বাড়ছে চালক ও যানবাহন মালিকদের। রাতেই তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় রোববার সকাল থেকে বন্ধ বেশিরভাগ ফিলিং স্টেশন। কুড়িল ও খিলক্ষেত সহ বিভিন্ন এলাকায় পাম্পে গিয়ে তেল না পেয়ে ফিরে যান চালকরা। একাধিক পাম্প ঘুরেও তেল না পাওয়ায় বিপাকে পড়েন পরিবহন চালকরা। পাম্প সংশ্লিষ্টরা জানায়, সকাল 7টা থেকে ডিপো খোলার কথা থাকলেও সরবরাহ স্বাভাবিক হতে দেরি হচ্ছে। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, দুপুরের দিকে তেলের গাড়ি পৌঁছালে পুনরায় চালু হবে কার্যক্রম। এদিকে অবৈধ মজুদ ঠেকাতে এবং ভোক্তাদের সুষ্ঠুভাবে তেল সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি পাম্পে 1 জন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও নির্ধারিত সময়ে তাদের পাওয়া যায়নি। সকাল 10টার পর মাঠ থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা তাদের। আনসার সদস্যরা। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদা অনুযায়ী আবেদন করলেও তেল মিলছে রেশনিং পদ্ধতিতে। এদিকে খুলনা, সিরাজগঞ্জ ও মৌলভীবাজারের ডিপো থেকে সকাল থেকে তেল সরবরাহ শুরু হয়। জ্বালানি তেলের অবৈধ মজুদ প্রতিরোধ এবং বিপণন ব্যবস্থায় শৃঙ্খলা রাখতে কয়েক জেলার ডিপোতে মোতায়েন রয়েছে বিজিবি। এদিকে পাম্পগুলোতে সরকারি ট্যাগ অফিসার নিয়োগ দিলেও তাদের দেখা মেলেনি বেশিরভাগ স্থানে। সংশ্লিষ্টরা জানান, নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়া নতুন করে পাম্পে তেল লোড হওয়ার পর টানানো হবে স্টকের হিসেব তালিকা। নড়াইলে তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও 1 জন। হত্যাকাণ্ডে শোকাহত নিহতের স্বজন, সহকর্মী ও এলাকাবাসী। জড়িতদের আটক করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার দিবাগত রাত 12টা তেল না পেয়ে এভাবেই পাম্প ম্যানেজার নাহিদের সাথে তর্কে জড়ায় ট্রাক চালক। এক পর্যায়ে দেয়া হয় হুমকি। সিসি ক্যামেরায় দেখা যায়, রাত 2টা 10 মিনিটে ম্যানেজার মোটরসাইকেল নিয়ে পাম্প থেকে বের হন। তখনই ট্রাক নিয়ে তার পিছু নেয় তর্কে জড়ানো সেই চালক সুজাত। কিছু দূর গিয়ে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায় বলে অভিযোগ ফিলিং স্টেশনের কর্মীদের। শনিবার রাতে নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ঢাকা বেনাপোল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের সামনে হয় এই ঘটনা। কর্মীরা জানান, রাত 12টার দিকে সুজাত নামের ওই ট্রাক চালক ফিলিং স্টেশনটিতে তেল নিতে যায়। এ সময় তেল না পেয়ে
পাম্প ম্যানেজার নাহিদের সাথে বাগবিতণ্ডা হয় তার। এক পর্যায়ে ম্যানেজারকে হত্যার হুমকি দেয় অভিযুক্ত সুজাত। তবে এরপর থেকে ফিলিং স্টেশনের ভেতরেই ছিলেন তিনি। স্বজনরা জানান, এলাকার দুটি ফিলিং স্টেশন পরিচালনার দায়িত্বে ছিলেন নাহিদ। তার এমন মৃত্যুতে শোকাহত পরিবার ও এলাকাবাসী। ঘটনায় জড়িতদের দ্রুত আটক করে বিচারের আওতায় আনার দাবি তাদের। এদিকে অভিযুক্ত ট্রাক চালক সুজাত মোল্লার বাড়িও নিহত নাহিদ সর্দারের গ্রাম পেরোলিতে। ঘটনার পর থেকে বাড়ি ছেড়েছেন সুজাতের পরিবার। তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। জেলায় গেল কয়েকদিন ধরে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় ডিপো থেকে কম সরবরাহ পাওয়ায় ফিলিং স্টেশনগুলোতে প্রায় বিশৃঙ্খলা হয়। ঋণের অর্থ ছাড়ে স্পষ্ট প্রতিশ্রুতি চায় আইএমএফ। লিখিত সংস্কার উদ্যোগ চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বাংলাদেশ সফরে এসে দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ দিতে বলেছে ঋণদাতা সংস্থাটির প্রতিনিধি দল। তারপর ঋণ কার্যক্রম সচল করার বিষয়ে হবে আলোচনা। বিশ্লেষকরা বলছেন, আর্থিক খাতের সংস্কার প্রয়োজন। জ্বালানি সংকট সমাধানে আর্থিক সহায়তাও দরকার। স্বল্প সুদ আর দীর্ঘমেয়াদী ঋণের উৎস খুঁজে বের করতে হবে। 24 মার্চ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আইএমএফ এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল। ওই দিনই বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করে সফররত কৃষ্ণ শ্রীনিবাসন। সেখানে সংস্কার পদক্ষেপ লিখিত আকারে পাঠানোর পরামর্শ দিয়েছে আইএমএফ। স্পষ্ট করে জানাতে হবে রোডম্যাপ। বাংলাদেশের জন্য 2023 সালে $470 কোটি ঋণ অনুমোদন করে আইএমএফ। পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এই পর্যন্ত ছাড় হয়েছে সেই ঋণের 5টি কিস্তি। এখন মোট ঋণ দাঁড়িয়েছে $550 কোটি। গেল জুন পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি। রিফর্মের ব্যাপারে একটা রোড ম্যাপ ওনারা চেয়েছেন, বলেছেন সেটা একেবারে লিখিত আকারে আর কি, প্রস্তাবনাটা যে তারা কি করতে চাচ্ছি আমাদের থেকে তাদেরকে জানানো বিষয়। রিজার্ভ পজিশন বলেন, আমাদের ফরেন এক্সচেঞ্জের রেট বলেন, সেইগুলো আমাদের স্টেবল আছে। অন্তর্বর্তী সরকারের সময়ে ঋণের দুটি কিস্তির অর্থ ছাড় আটকে দেয় আইএমএফ। নতুন সরকারের সঙ্গে শুরু হয়েছে আলোচনা, শর্ত নিয়ে চলছে বিশ্লেষণ। অন্তর্বর্তী সরকারের সময়কালে যে ধরনের সংস্কারের গতি পাওয়া উচিত ছিল সেইভাবে আসলে সব ক্ষেত্রে আমরা সেভাবে দেখতে পাইনি। যেমন এনবিআর এর রিফর্মের ক্ষেত্রে মধ্যবর্তী পর্যায়ে গিয়ে থমকে গিয়েছিল। ব্যাংকিং খাতের রিফর্মও একটা পর্যায়ে গিয়ে আসলে এগোয়নি। মূল্যস্ফীতিও আসলে প্রত্যাশা মাফিক আসলে কমানো যায়নি। এছাড়া সাবসিডি বা ভর্তুকির ক্ষেত্রে বিদ্যুৎ খাত থেকে যেভাবে সরিয়ে আনার কথা ছিল সেভাবে সরকার আসলে সরে আসেননি। জ্বালানি তেলের সংকট কাটাতে মজুদ বৃদ্ধির বিকল্প নেই, সেক্ষেত্রে দরকার অর্থায়ন। আইএমএফ যদি দ্রুততর সময়কালে স্বল্প সুদে স্বল্প মেয়াদী কিছু ঋণের ব্যবস্থা করতে পারে জ্বালানি আমদানির জন্য, সেটা বরঞ্চ আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। অযোগ্য, শিশু ধর্ষক, মানসিক বিকারগ্রস্ত, বর্ণবাদী এমন সব চরম অবমাননাকর তকমা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছে মার্কিনীরা। নো কিংস মার্চ কর্মসূচিতে অংশ নিয়েছে 80 লাখের বেশি মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের প্রায় সব শহরে হয়েছে 3000-এর বেশি বিক্ষোভ সমাবেশ। ইরান যুদ্ধ, অভিবাসন বিরোধী নীতি, গণছাঁটাই, মূল্যস্ফীতিতে বিপর্যস্ত মানুষ ক্ষোভ প্রকাশ করেছে রাজপথে। অবিলম্বে